স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম অস্তরাগ। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। ভালো লাগলে আমাদের উৎসাহিত করতে লাইক করুন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটিকে অন করে রাখুন। শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প অস্তরাগ। অটো থেকে নেমে কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল সুজাতা। মনে মনে ঝালিয়ে নিল ঠিকানাটা। বিথি কাল যেমনটা বলেছিল তাতে তো বাস রাস্তা থেকে দূরে হওয়ার কথাই নয়। হাঁটা পথে বড়জোর মিনিট 5। একটা রিক্সা নিয়ে নেবে। থাকবে, বয়স যাই হোক, এখনো তো পা দুটো অচল হয়নি। অঘ্রাণের দুপুর, আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, একটা মলিন রোদ বিছিয়ে আছে শহরের গায়ে। বাতাসে সামান্য শিরশিরে ভাব। তাঁতের শাড়ির আঁচলখানা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে সুজাতা চলা শুরু করলো। কপা গিয়ে ঘড়ি দেখল কবজি উল্টে। অমনি মন খচখচ। 2:30 বাজে। আর ঘণ্টাখানেকের মধ্যেই নাতি নাতনিরা স্কুল থেকে ফিরবে হুড়মুড়িয়ে। ওই সময়টা সুজাতার বাড়িতে না থাকাটা কি ঠিক হলো? মাম্পি ভুতুমের অবশ্য ঠাম্মাকে আর তেমন প্রয়োজন হয় না। তাকে আর সেভাবে ওরা আমলও দেয় না। ঠাম্মা নামের একটা মানুষ আদৌ ঘরে আছে কিনা সেটুকুও খেয়াল করবে কিনা সন্দেহ। বৈকালিক জলখাবার বানিয়ে দেওয়ার জন্য বাড়িতে মালতী মজুদ। তড়িঘড়ি ইউনিফর্ম ছেড়ে নাকে মুখে যা হোক গুঁজে ভাই বোন তো ধাম মারবে যে যার মতো। মাম্পি যাবে টিউশন পড়তে আর ভুতুম সামনের পার্কে। অতএব তাদের কথা ভেবে সুজাতার গৃহে অবস্থান করাটা তো নেহাতই মূল্যহীন নয় কি? তবু চিন্তা পিছু ছাড়ে কই। যদি কোনো কারণে সময় মতো না ফেরে ছেলে মেয়ে দুটো, যদি পথে স্কুল বাস খারাপ হয়ে যায়, যদি অন্য কোনো সমস্যায় আটকা পড়ে যায় স্কুলে। রুমা তো মাঝে মাঝেই 4টে নাগাদ ফোন করে অফিস থেকে, খোঁজখবর নেয় ছেলে মেয়ে। তখন যদি শোনে ওরা এখনো আসেনি, ওদিকে শাশুড়ি ঠাকুরুন কোথাও একটা চড়তে বেরিয়েছে, রুমা খুব প্রীত হবে কি? মুখে হয়তো বলবে না কিছু, তাও না, রুমাকে বোধহয় সকালে জানিয়ে দেওয়া উচিত ছিল। কি করবে? আজই যে বিথির ডেরায় ছুটবে এমন তো পরিকল্পনা ছিলই না। বহুদিন পরে কাল বিথির ফোনটা পেয়ে জোর চমকে ছিল বটে। অবিলম্বে দেখা করার জন্য বাসনা জেগেছিল। তারপর সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল দেখতে দেখতে কখন যে চাপাও পড়ে গেছিল ইচ্ছেটা। সকালে বাড়ি ফাঁকা হতে ফের কৌতূহলটা এমন চাগার দিয়ে উঠল। যাকগে, মরুককে, অত টেনশন করার কোনো মানেই হয় না। সুজাতার হাতে সংসারটা ছাড়া থাকে বলে তার কি ইচ্ছা মতো বেরোনোর স্বাধীনতাও নেই? রুমা কবে দেরিতে ফিরবে, বাবুন কবে অফিসের ট্যুরে বাইরে যাবে, কিছু কি আগে থেকে জানতে পারে সুজাতা? বলার প্রয়োজন বোধ করে কেউ? পরশুদিনই তো দুজনে কোনো বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে গেল। রাত্রিরে যে তারা খাবে না শুনতে হলো কিনা মালতীর মুখ থেকে। তাহলে চিন্তা ছিঁড়ে গেল সহসা। শান্তিনীর এসে গিয়েছে। কালো গেটের গায়ে সাদা হরফে লেখা নাম ঠিকানাটা। চোখ কুঁচকে একবার পড়ল সুজাতা। তারপর চশমা ঠিক করে ভেজানো গেট ঠেলে ঢুকেছে অন্দরে। সামনেই এক ফালি সবুজ, 3 ধারে তার মৌসুমি ফুলের সমারোহ। গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, পমপম। কুড়ি এসেছে ডালিয়ায়। ছোট ছোট গাঁদা ঝিকঝিক করে হাসছে। মাঝখানে একটা তুলসী মঞ্চও আছে বাঁধানো। বাগান ঘিরে ইউশেপের দোতলা বাড়ি, টানা বারান্দাওয়ালা। সুজাতা যেখানে দাঁড়িয়ে আছে তার ওপরেই বুঝে অফিস ঘর। কারা যেন কাজ করছে সেখানে। অদূর অবধি অবশ্য যেতে হলো না। তার আগেই এক বয়স্কা মহিলা এসে বললেন, কাকে খুঁজছেন? সুজাতা এক পা এগোলো। বিথি, মানে বিথিকা ঘোষাল। বিথি, একটু দাঁড়ান, ডেকে দিচ্ছি। মিনিট কয়েকের মধ্যেই চটি মশমশিয়ে বিথির আবির্ভাব। সুজাতার মতো ভারিক্কি হয়নি তার শরীর, একই রকম রোগা আছে এখনো, একই রকম রিজুও। বিথির লম্বাটে মুখে একগাল হাসি। ও মা, তুই আজই আসবি? কাল তো বললি না। সুজাতা মিটিমিটি হাসছে। তুই একাই কি সারপ্রাইজ দিবি? ভাবলাম আমিও তোকে সারপ্রাইজ দিই। বেশ করেছিস, আয়। হাত ধরে প্রায় কিশোরীর উচ্ছলতায় সুজাতাকে দোতলায় নিয়ে এলো বিথি। যেতে যেতে বকে যাচ্ছে অবিরাম।
এখন নাকি একতলার বড় ঘরে টিভি দেখছিল অনেকে মিলে। দুপুরের দিকে এই সময়টা টিভি সিরিয়াল দেখা নাকি একটা ছল, দিবানিদ্রা এড়ানোর জন্য নাকি জড়ো হয় সবাই। নামকে বাঁচতে টিভি চলে, যে যার মতো গল্প করে যায় এদিকে। এতে নাকি দুপুরগুলো হুসহুসিয়ে কেটে যায়। টানা বারান্দা প্রায় শেষ প্রান্তে নিজের ঘরখানায় সুজাতাকে এনে বসালো বিথি। ছোট্ট ঘর, মেরে কেটে 10x10, তার মধ্যেই একটা সিঙ্গল বেড, খাট, ছোট আলনা, বেটে আলমারি, এক সেট টেবিল চেয়ার, খুদে টিভি স্ট্যান্ড, দেওয়ালে আয়না, দরজার ধারে ছোট্ট টুলে জলের কুঁজো। এত জিনিস ঢুকলো কি করে এখানে? লাগোয়া একটি বাথরুমও আছে, আয়তনে ঘরের সঙ্গে মানানসই। শাওয়ার প্রায় কোমরের ওপর ঝুলছে। পলকের জন্য বিথির শ্বশুরবাড়িখানা ভেসে উঠল সুজাতার চোখে। প্রাচীন বাড়ির একটা অংশে থাকতো বটে, কিন্তু কি বিশাল বিশাল ঘর! কত বছর আগে গিয়েছিল সুজাতা, তবু এখনো মনে গেঁথে আছে। কি এমন হলো যাতে ঠাঁই নাড়া হয়ে বৃদ্ধাশ্রমে এই খুপড়িতে এসে মাথা গুঁজতে হলো বিথিকে? প্রশ্নটা জিভে চলে এসেছিল, তার আগেই বিথি জিজ্ঞাসা করল, কি রে, চা খাবি তো? এখন? সুজাতা একটু আমতা আমতা করে বলল, তোদের লোকজনরা তো এখন বিশ্রাম করছে। তো ঘরেই তো বানাবো, ইলেকট্রিক কেটলি আছে তো, বানা তাহলে। আমি কিন্তু চিনি দুধ খাই না। আমিও না। খাটের তলা থেকে বৈদ্যুতিক কেটলিখানা বার করল। বোর্ডে প্লাগ গুঁজে আন্দাজ মতো জল চড়িয়ে দিয়ে বলল, তোকে কি সুগারে ধরেছে আমার মতো? না রে, মুটিয়ে যাচ্ছি তো। বিছানায় বসলো সুজাতা। কি জানিস তো, আসলে দুধটা না খেলে না অম্বলও কম হয়। ভালোই করেছিস, চাই তো আসল, দুধ চিনি তো বাহুল্য। বিথি মুচকি হাসলো। আমার যেমন এই ঘরটুকুতেই কুলিয়ে যায়। ভবানীপুরের বাড়িতে এত এত জায়গাকে এখন বাড়তি বলে মনে হয় আমার। কিছু যেন গোপন করছে বিথি। সন্দিগ্ধ সুরে সুজাতা বলল, সেই জন্যেই বুঝি চলে এসেছি সেখানে? বিথি জবাব দিল না, জল ফুটে গিয়েছে। দেওয়ালের জার থেকে চা পাতা পারতে পারতে আনমনে বলল, কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো বলতো? হ্যাঁ, তা প্রায় 16 বছর। সেই স্কুলের গোল্ডেন জুবিলিতে তুই গিয়েছিলিস, বেশিক্ষণ থাকলেই না। তখনই বোধহয় তোর বরের অসুখটা। তার 4 মাস পরেই তো চলে গেল। বিথি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। ভীষণ ভেঙে পড়েছিলাম জানিস তো। সোনু তখন সবে চাকরিতে ঢুকেছে, রাজা হায়ার সেকেন্ডারি দেবে। 11 বছর আগে হঠাৎ হার্ট অ্যাটাকে চলে যাওয়া সেই নিজের মানুষটিকে যেন ঝলকে দেখতে পেল সুজাতা। ব্যাংকের ব্যস্ত অফিসার রিটায়ারমেন্টটাকে যেন মানতেই পারল না। কি অদ্ভুত একটা ছটপটানিতে ভুগত সারাক্ষণ। বছর ঘুরতে না ঘুরতে মৃত্যু এসে তার সব চাঞ্চল্য ঘুচিয়ে দিল। তখন যে সুজাতার মনের ওপর দিয়ে কি ঝড় গিয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, এখনো কি থিতিয়েছে পুরোপুরি? যেন বিথিকে নয়, যেন নিজেকে শুনিয়ে সুজাতা বলল, জানি রে, সহেলিদের মুখে শুনেছি তুই কারো সঙ্গে আর মিশতিস না, কোথাও যেতিস না। ভালো লাগতো না রে, কিচ্ছু ভালো লাগতো না তখন। সারাদিন শুধু শুয়ে থাকতাম, কেমন যেমন জবু থবু মেরে গিয়েছিলাম। আমাকে চাঙ্গা করার জন্য সোনু বোধহয় তাড়াতাড়ি বিয়েটাও করে ফেলল। সুজাতাকে চায়ের কাপ বাড়িয়ে ম্লান হাসল বিথি। কিন্তু লাভ কি হলো? সোনুর বউকে নতুন খেলনা ভেবে গড়ে পিঠে মানুষ করতে চাইলাম, তবে তাই কি হয়? সে এখনকার মেয়ে, সে মানবে কেন? হঠাৎ একদিন শুনলাম ছেলে চাকরি বদলে চলে যাচ্ছে দিল্লি। তখন বুঝিনি, ছেলে ছেলের বউকে চরম স্বার্থপর ভেবেছি। এখন টের পাই আমার পুতুল খেলার বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়েই তারা পালিয়েছে। কাপে চুমুক দিয়ে চাটা কেমন বিস্বাদ ঠেকল সুজাতার। বাবুন আর রুমার সঙ্গে তার সম্পর্কটা ঠিক এই ধরনের নয় ঠিকই, তবে বাবুনের বিয়ের জন্য যে সে উঠে পড়ে লেগেছিল অনেকটাই তো এই কারণেই। বাবুনের বউ তার সঙ্গী হবে, তাকে একাকিত্ব থেকে মুক্তি দেবে। চাকরি করা মেয়েকে বাবুন নিজে পছন্দ করে বিয়ে করল, আর তাতেই সুজাতার যে একা সেই একাই থেকে গেল। এখনো কি সে রুমাকে মন থেকে মানতে পেরেছে? মাঝখান থেকে সে বনে গিয়েছে বাবুন আর রুমার সংসারের পাহারাদার। মনোবেদনা গোপনে রেখে সুজাতা আলগোছে প্রশ্ন করল, এই তোর বড় ছেলে কি এখন দিল্লিতে?
না, আরো দূরে, দুবাই চলে গেছে। আর ছোটটার কি খবর রে? এখানেই আছে, চাকরি বাকরি করছে। বিয়ে দিয়েছিস? আমি আর দেওয়া দিতে ছিলাম না, নিজেরাই করেছে। বিথি খালি কাপ দুখানা রাখলো টেবিলে। কি যেন ভাবতে ভাবতে ছিটের পর্দা ঘেরা জানালায় গিয়ে দাঁড়িয়েছে। আপন মনে বলল, ঠিক করেছিলাম এবার আর কোনো কিছুতে নাক গলাবো না, যথাসম্ভব দূরে দূরে থাকবো। তাতেও কি স্বস্তি মিলল? কেন, অসুবিধে কি হলো? সংসারে ওটাই তো আয়রনি রে। তুই ভাববি এক, লোকে তোকে বুঝবে আর এক। বিথি পায়ে পায়ে খাটে ফিরল। সুজাতার মুখোমুখি বসে বলল, রাজা রাজার বউয়ের মনে হতে লাগলো আমি ওদের সহ্য করতে পারি না। নরমভাবে কিছু বললে ভাবে প্যাঁচ কষছি, দুজনে হুলুস থুলুস বাঁধিয়ে পাড়া মাথায় করবে। এমন একটা অবস্থা দাঁড়ালো, শামুকের মতো খুলে যেন আমি সবসময় গুটিয়ে থাকি। তখনই ভেবে দেখলাম, যৎসামান্য সঞ্চয় তো আছে, ফ্যামিলি পেনশনও আছে, তাহলে ওই দিয়ে কোনো মতে যদি। ও, তাই ওল্ড এজ হোমে চলে এলি বোধ হয়। সহজে এন্ট্রি পাইনি রে, দরখাস্ত করে লাইন দিয়ে বসেছিলাম। কপাল ভালো, হঠাৎ 2-3টে সিট একসঙ্গে খালি হলো এখানে। ছেলের বউ তোকে আসতে দিল? প্রথমে খানিক গাঁইগুই করছিল, লোকের কাছে মুখ দেখানো বলেও একটা কথা আছে কি না, তবে আমার জেদের সঙ্গে ওরা পেরে ওঠে না। সুজাতা খানিক ভাবার চেষ্টা করলো, সে যদি এরকম চলে আসতে চায় কি প্রতিক্রিয়া হবে বাবুন রুমা? মাম্পি ভুতুমো কি মেনে নিতে পারবে এটা? প্রস্তাবটা পেরে একবার পরখ করে দেখলে হয়। হঠাৎই সুজাতার গা শিরশির করে উঠল। কেন যে করলো? তাড়াতাড়ি বলে উঠল, তুই 6 মাস হলে এসেছিস তাই না রে? একটু বেশি, 7 মাস। ওরা আসে দেখা করতে, ওই সময় সুযোগ পেলে আমিও যাই। মায়া বলে তো একটা ব্যাপার আছে নাকি, সেটাকেই বা পুরোপুরি ঝেড়ে ফেলি কি করে? এই তো নাতনির জন্য মন কেমন করছিল বলে পুজোর পুরো একটা দিন ভবানীপুরে কাটিয়ে এলাম। এখানে তাহলে খুব সুখে তুই নেই। কথাটা বলতে পেরে সুজাতা যেন একটা গোপন স্বস্তি বোধ করলো। পলকা ঠাট্টা সুরে বলল, মন তাহলে খারাপ হয়? অবশ্যই, আমি তো পাথরের মানুষ নই, আর মনও তার নিজের নিয়মেই চলে। কপালে এক গাছি চুল এসে পড়েছিল, যা আঙুল দিয়ে সরালো বিথি। ঈষৎ কেঠো গলায় বলল, তবে একটা সত্যি কথা শুনে রাখ, আমি এখানে মোটেই খারাপ নেই। ইচ্ছে মতো খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, গল্পগুজব করছি, প্রাণ চাইলে বেরিয়েও পড়ি এদিক ওদিক। কাজকর্মও করছি না যে তা নয়, সেই স্কুলের মতো দল জুটিয়ে এখন ফাংশনও চলছে। কবিতা পাঠ, গান যে যা পারে শোনায়। সামনের বার বসন্ত উৎসব হবে। এছাড়া আলপনা দেওয়ার প্রতিযোগিতা, রান্নার কম্পিটিশন সবই আছে। এখন তো প্ল্যান করছি পাশের বস্তি আছে না, ওই ছেলে মেয়েগুলোকে একটু লেখাপড়া শেখাবো। এবার হাসি পেয়ে গেল সুজাতার। খানিক ব্যঙ্গের সুরে বলল, বুঝেছি। বিথি চমকে তাকালো। কি বুঝেছিস? এই সব 7-17 নিয়ে নিজেকে একটু ব্যস্ত রাখিস, যাতে মনের কষ্টটা কম হয়। আমিও প্রথম তাই ভাবতাম রে, এখন বুঝি এটা অন্য কিছু। কিরকম? আমার জীবনটা তুই ভাব, বিয়ের পর থেকে বর আর 2 ছেলে, এছাড়া আমার কোনো জগতই ছিল না। বড় ততটা নয় যতটা 2 ছেলে। তাদের পড়াশোনা, তাদের কেরিয়ার, তাদের যাতে ব্রাইট ফিউচার হয় তাই নিয়ে ভাবনা। এতেই তো গড়িয়ে গেল 20-25টা বছর। তারপর হঠাৎ একদিন দেখলাম ওরা কেউ আর আমার আঁচলে নেই, ডানা মেলে উঠছে যে যার মতো। তখন আমার আর কিছু করার নেই, জীবনটা বিলকুল ফাঁকা। তাই বোধহয় ছেলের সংসারে বেশি বেশি করে জড়িয়ে পড়ছিলাম, জোর করে। সোনু ঠক্কর দিয়ে আমায় বুঝিয়ে দিল, তুমি মা হতে পারো, আমার সংসারে তুমি অনুপ্রবেশকারী। সেটা এমনই মজ্জায় মিশে গেল, রাজার সংসারে আর স্বাভাবিক হতে পারলাম না। বিথি একটু দম নিল। এখানে এসে টের পাচ্ছি আমি শুধু রাজা সোনুর মা নই রে, প্রশান্ত ঘোষালের বউও নই। এর বাইরেও একটা বিথিকা আছে, যাকে ইচ্ছে হোক অনিচ্ছেই হোক আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম। সেই বিথিকাটাই এখন শান্ত নীড়ে বাস করতে এসেছে। যতদিন শরীর সক্ষম থাকবে, কিংবা এখানকার দীপালিদি রত্নাদিদের মতো ভীমরতি ধরবে না, ততদিন তো নতুন বিথিকাটা তার মতো করে বাঁচুক। সুজাতা আচ্ছন্নের মতো শুনছিল। অস্ফুটে বলল,
তুই যে ভালো আছিস সেটা দেখানোর জন্য বুঝি আমায় ডাকলি? না রে, ঠিক তা নয়। মাঝে মাঝে ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়ে তো, তারা কে কেমন আছে জানতে ইচ্ছা করে। বিথি নির্মল হাসল। তুই নিশ্চয় খারাপ নেই। চাকরি বাকরি করতিস, নিজের একটা পৃথিবী ছিল, ছেলেও তো শুনি খুব বুঝতার। বুকটা চিনচিন করে উঠল সুজাতার। সত্যি কি তার কোনো আলাদা ভুবন ছিল? আছে? ঘরোয়া গৃহবধূ বিথির সঙ্গে তার যাপিত জীবনে কতটুকুই বা তফাত। বাবুন রুমা যথেষ্ট ভদ্র শালীন, মাকে খুব অযত্নও করে না, কিন্তু তাতে কি সুজাতার অবস্থানের কিছু অদল বদল ঘটেছে? এই যে হঠাৎ হঠাৎ হৃৎপিণ্ড দুক দুক করে উঠছে, অজান্তেই ঘড়ির কাঁটার দিকে চলে যাচ্ছে বারবার তার চোখ, এটা কার উৎকণ্ঠা? মাম্পি ভুতুমের ঠাম্মার, রুমার শাশুড়ির, না বাবুনের মায়ের? অন্তত সুজাতার যে নয় এ তো হলপ করে বলতে পারে সুজাতা। অগ্রহায়ণের দুপুর কখন বিকেলে মিশে গেছে। একটানা বকবক করে চলেছে বিথি। মুড়ি চানাচুর মেখে খাওয়ালো। শোনাচ্ছে শান্তিনীড়ের আরও অনেক গল্প। এই বোর্ডার, ওই বোর্ডার, এই দিদি, সেই দিদি। ছেলে মেয়ে আসে না বলে কে সারাদিন গুমড়ে গুমড়ে কাঁদে, কে কবিরাজি কাটলেট কিনে এনে লুকিয়ে লুকিয়ে খায়, কে যেন দিবারাত্র পূজা আর্চা নিয়ে পড়ে আছে, কারা দল বেঁধে সিনেমা দেখতে যায়। কতই গল্প না বলছে রসিয়ে রসিয়ে বিথি। কিছু শুনছিল সুজাতা, কিছু শুনছিল না। কেবলই তার মনে হচ্ছিল না এলেই বুঝি ভালো হতো, না এলেই বোধহয় ভালো হতো। এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প অস্তরাগ। কেমন লাগলো গল্পটি লিখে জানান আমাদের উৎসাহিত করতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অনেকেই আমার চ্যানেল নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাই তাদেরকে আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।